নমস্কার। লাস্ট ভিডিওটাতে আমি নিজে আমার সাউন্ড রেকর্ডিং শুনে এতটা খারাপ লেগেছে, যার জন্য ফার্স্টেই কী বলবো, ওটার জন্য ক্ষমা চেয়ে নেব। আর এমনি তো সময় নষ্ট করতে আপনাদের চলেই আসি। তো লাস্ট কিছুদিন ধরে আপনারা প্রচুর ভিডিও দেখেছেন বাজেট নিয়ে। সবাই সবার মতন করে ওপিনিয়ন দিয়েছে যে এটা বাজারের জন্য কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। বাট আজকের আমার ভিডিওটা ওই টপিকের ওপর। জানি না কেন দেখবেন বা কিছু এক্সট্রা পাবেন কি পাবেন না, যেটা আমাদের জানার মতো। তো চলুন শুরু করা যাক। আজকের মতন আপনাদের সময় নষ্ট করা বা আপনাদেরকে জ্বালানো। এবার কথা হচ্ছে যে বাজেট নিয়ে, ট্যাক্স নিয়ে, এলটিএস, জিএসটি, নানা রকম জিনিস নিয়ে, এসটিসিজি, এলটিসিজি, বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা অনেক কথা শুনেছি। তো এই জিনিসগুলোকে নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই, তবু ছোট্ট ছোট্ট করে জিনিসগুলোকে একটু বোঝানো বা বলা, বা যাতে আপনাদের যদি একটু বুঝতে সুবিধা হয় যারা একদম নর্মাল মানুষ। দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা প্রচুর ভিডিও দেখলাম স্টক মার্কেট নিয়ে। তো এই মুহূর্তে যেটা বাজেটে বলা হয়েছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, এসটিসিজি, ঠিক আছে। এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, এটা কখন হয়? যখন আমরা কোনো জিনিসকে কিনে 1 বছরের মধ্যে বিক্রি করে দিই, 12 মাসের মধ্যে বিক্রি করে দিই, করে দিয়ে যদি আমরা প্রফিট করি, সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এটা হচ্ছে 20% হয়ে গেল। আপনি যদি একটা সারা বছরে ধরে নিন একটা শেয়ার কিনলেন জানুয়ারি মাসে, আর ডিসেম্বর মাসে ওটাকে বিক্রি করে দিলেন, 12 মাসের মধ্যে দিয়ে সাপোজ যদি আপনি 500 টাকা প্রফিট করেন, আপনাকে 100 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবার কথা হচ্ছে, এরকম সারা বছর ধরে একটা ফিনান্সিয়াল ইয়ারের কোনো স্টকে আমরা প্রফিট করব, কোনো স্টকে আমরা লস করব, এই জিনিসগুলোকে ক্যালকুলেট করে যেটা আমার প্রফিট দাঁড়াবে তার 20% ট্যাক্স হিসেবে আমাকে দিতে হবে। এটা গেল শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এবার হচ্ছে যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কাকে বলা হচ্ছে? ধরে নিন আমরা যখন কোনো কিছুকে কিনছি, কোনো শেয়ার বা ফিনান্সিয়ালে বা অ্যাসেট যে কোনো কিছু, আর সেটাকে যখন আমরা 12 মাসের বেশি হোল্ড করছি, ধরে নিন আপনি আজকের কিনলেন জুলাই মাসে, নেক্সট বছর ডিসেম্বর মাসে বিক্রি করলেন 1.5 বছর বাদে। যখন বিক্রি করার পর আপনার প্রফিট হবে, সে আপনার 1000 টাকা প্রফিট হলো। এবার এইখানে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে হচ্ছে 15%। 1000 টাকার 15% ট্যাক্স মানে কত টাকা? 150 টাকা। কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে একটা সুবিধা আছে। গভর্নমেন্ট বলছে আপনি 1,25,000 টাকা অবধি প্রফিট করুন, ততক্ষণ আমি ট্যাক্স নেব না। কিন্তু যে মুহূর্তে আপনার প্রফিট 1,25,000 ছাড়িয়ে 1,26,000 হয়ে যাবে, ঠিক আছে, যে শেয়ারগুলোকে আমরা লং টার্ম হোল্ড করি, যে মুহূর্তে সেটা হয়ে যাবে তখনই কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। ধরে নিন আপনি 1,20,000 প্রফিট করলেন, আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আপনি 1,26,000 টাকা প্রফিট করেন, যে আজকের থেকে নেক্সট বছর ডিসেম্বর অবধি কথার কথা বলছি, বা 12 মাসের বেশি যেগুলোকে আমরা হোল্ড করে প্রফিট করব, আগে আপনি 1,25,000 টাকাটা 1,26,000 থেকে বাদ দিয়ে দিন, 1000 টাকা বাঁচলো। এই 1000 টাকার ওপর 150 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি আমি টেকনিক্যালি যাই, রিটেল ট্রেডারদের এখন যা মেন্টালিটি বা যা পজিশান, তাদের লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়েও এতটা কি বলবো, চিন্তা করার দরকার নেই। কারণ যারা লং টার্ম ইনভেস্টার হয়, আমার সত্যি কথা, আমি পার্সোনালি মনে করি যে আমি 100 টাকা প্রফিট করলে আমার 12 টাকা দিতে গভর্নমেন্টকে কোনো প্রবলেম নেই, যদি যাতে জিনিসটা ভালো হয় বা দেশের ভালো কাজে লাগে কোনো। 2 নম্বর জিনিস হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এবার এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা প্রফিটটা করছি কোথায় যে ট্যাক্স নিয়ে এত মাথা ঘামাচ্ছি? আমরা প্রত্যেকে আজকে লাস্ট কিছুদিন ধরে ভালো হলো খারাপ হলো প্রত্যেকটা ব্যাচে পড়াতে গিয়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে।
সবার আগে প্রফিট করাটাকে তো অভ্যেসে আনি। আজ অবধি কতজন এখানে আছেন হয়তো মিউচুয়াল ফান্ডে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিয়েছেন, বাট স্টক মার্কেটে কি সত্যিই আদৌ পে করেছেন? বছরের শেষে আপনি কতটা প্রফিটেবল থাকছেন? আগে এই জায়গাটাতে আমার ট্যাক্স দেওয়ার চাইতে তো আগে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি তো আগে প্রফিটেবল হন। 10টা ট্রেডে প্রফিট করি, তারপরে 20টা ট্রেডে পয়সাটাকে উড়িয়ে দিই। তো এই জিনিসটা যাই হোক, এবার কথা হচ্ছে এই যে ট্যাক্সের ব্যাপারটা, আমি ওভারঅল কি হয়েছে না হয়েছে আমি অত মাথা ঘামাই না। আমার রুটি রুজি চলে বাজার থেকে, তো বাজারের জন্য কি ভালো হলো বা খারাপ হলো সেটা আমার বোঝা। প্রথম কথা হচ্ছে যদি দেশের অর্থনীতির জন্য যাই আমি জানি না, কারণ যারা বাজেট করছে তাদের বিচার করব এরকম যোগ্যতা বস আমার নেই। একটা নর্মাল বিকম ছেলে নেক্সট 5 বছরে দেশের কি প্ল্যান করে কোন ডেটার ওপর বেস করে ইকোনমিস্টদের প্যানেল এই ডিসিশানগুলো নিয়েছে সেটার বিচার করব, তার যোগ্যতা আমার নেই। আর একটা খুব সিম্পল জিনিস, আমি কোনো পলিটিক্যাল এতে বলছি না, যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন যে আমি কোথাও না কোথাও বিজেপির এগেনস্টেই হয়তো। তো আমার যেটা সবচেয়ে বড় সেটা কি, যে বাজেটটাই হয়ে থাকুক না কেন, কোনো বাজেটেই আমি দেশের প্রত্যেকটা মানুষকে, আপনি লাইফে যে ভালো কাজই করুন না কেন, আপনি প্রত্যেককে আপনার আশেপাশে হ্যাপি করবেন, এটা কিন্তু কখনো পসিবল নয়। আপনি পারবেন না করতে, ও চেষ্টা করেও লাভ নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তার বিচার করবো আমার নেই। এবার মার্কেটের হিসেবে যদি আমি ভাবি, আমার মোটা বুদ্ধিতে যেটা মনে হয়েছে সেটা কি, প্রথম কথা হচ্ছে আমার মোটা বুদ্ধিতে যেটা মনে হয়েছে যে সিম্পল ব্যাপার বস, কিছুদিন আগে শক্তিকান্ত দাস আমাদের আরবিআইয়ের যে জেনারেল চিফ গভর্নর, সে বলেছিল যে ব্যাংকের লিকুইডিটি কমে যাচ্ছে। এবার ব্যাংকের লিকুইডিটি কমে গেলে লোন ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে, অর্থনীতি কিন্তু ধাক্কা খাবে। কারণ আমাদের দরকার পড়ে 2000 10,000 বাইক কেনার জন্য হোক, ফোন কেনার জন্য হোক। তো লিকুইডিটি ক্রাঞ্চ চলে আসছিল, মানুষ মিউচুয়াল ফান্ড করতে করতে এতটা মত্ত হয়ে যাচ্ছে, যেখান থেকে যা আসছে তারা একটা করে ভাবছে এসআইপি চালু করে দেবো। ভুল কি ঠিক আমি জানি না, কারণ একটা মানুষের 6 মাসের টাকা সংসার চালানোর সব সময় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে চলা উচিত, অ্যাজ পার আপনার কি বলবো ফিনান্সিয়াল প্ল্যানিং হওয়া উচিত, যে আমার যদি সংসার চালাতে 10,000 খরচ হয়, 60,000 টাকা যেন আমার ব্যাংকে সবসময় থাকে। যাদের সরকারি চাকরি নয়, বিশেষ করে আমি তাদের বলছি কথাটা। তো এবার কথা হচ্ছে যে এই লিকুইডিটি ক্রাঞ্চটা যে মুহূর্তে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বাড়ালো, যারা ধরে নিন ডেট ফান্ড মিউচুয়াল ফান্ডে, মানে একটা ফান্ড এসেছে 1 মাসের জন্য ডেট ফান্ডে ঢুকিয়ে দিল, মিউচুয়াল ফান্ডে। ডেট ফান্ড কি, যেখানে আমি একদিনের জন্য পয়সা রাখলে 10 পয়সা হলেও ইন্টারেস্ট পাবো। তো যে মুহূর্তে এই জায়গাগুলোতে ট্যাক্স বাড়ানো হচ্ছে, তো মানুষ কিছুটা টাকা হয়তো ব্যাংকে হোল্ড করবে, না হলে দেখা যাবে যে আমার 50 পয়সা কমিয়ে 1 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এটা কথার কথা বলছি, বা অতটাও লুক্রেটিভ হবে না জিনিসটা। তো এই জায়গা থেকে ব্যাংকের লিকুইডিটি ক্রাঞ্চ নিয়ে যেটা শক্তিকান্ত দাস বা করছিল, চিন্তা করছিল বা কনসার্ন দেখিয়েছিল, সেটা হচ্ছে না। 2 নম্বর জিনিস কি হচ্ছে, মানুষকে পুশ করা, যে তোমাকে যখন ট্যাক্স বেশি দিতে হচ্ছে তুমি 2 টাকা 5 টাকা প্রফিটে বেরোতে পারবে না। তোমাকে মিউচুয়াল ফান্ড হোক, তোমাকে স্টক হোক, তোমাকে টাকাটাকে আটকে রেখে একটু বড় প্রফিটের টার্গেট করতে হবে। যেটা আমি বলছিলাম কিছুদিন আগের একটা ভিডিওতে, যদি ভারতকে 5 নম্বর থেকে 3 নম্বর ইকোনমিতে পৃথিবীর মধ্যে নিয়ে যেতে হয়, তাহলে স্টক মার্কেট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বা কর্পোরেট ভ্যালুয়েশন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমাকে টাকাটা আটকাতে হবে বাজারে। অপশান করে উড়িয়ে দেবো, এটা সেটা করে পয়সাগুলো জাস্ট জল করে দেবো, এটা করলে চলবে না। কোথাও না কোথাও এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট পোর্শন। হ্যাঁ, যদি আমি কোনো কিছুর এগেনস্টে হই, অবশ্য সেটারই বা এগেনস্টে বলি কী করে, ফিউচারে এসটিটি বাড়িয়ে আমার পার্সোনালি মনে হয় না কোনো লাভ হবে। নেশা বড় ভয়ঙ্কর জিনিস। আমি যখন সিগারেট খেতে শুরু করি তখন সিগারেট ফ্লেক 90 পয়সায় পাওয়া যেত, ক্লাস 12 ফার্স্ট ইয়ারে। আজকে 6 টাকা। গভর্নমেন্ট ট্যাক্সের পর ট্যাক্স বসিয়ে গেছে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু আমি ছাড়িনি, বাড়িয়েছি। ইকোনমিক্সে না গিফেন প্রোডাক্ট বলে একটা কথা আছে, যে
আপনি অন্যান্য জায়গায় কস্টিং কমিয়ে দেবেন। মানে আমি চাইলে আজকে দামি ফোন নিয়ে ঘুরতে বলি, কিন্তু আমি দামি ফোন নিয়ে ঘুরবো না, বা আমি রাস্তায় একটা খুব ভালো খাবার খেতে পারি, খাবো না, আগে কিন্তু আমি সিগারেটের প্যাকেটটাই কিনবো। তো মানুষ যখন নেশা করে না, অন্যান্য জায়গায় কস্টিং কমিয়ে এদিকেই ফোকাস করে। তো গভর্নমেন্ট যদি নিজের রোজগারের অপরচুনিটি দেখে, এই জায়গাটাতে আমি এগেনস্ট। এসটিটি বাড়িয়ে কিচ্ছু হবে না, 30% ট্যাক্স করে দিয়ে স্ট্রেট, মানে লটারির মতন ট্রিট করা হচ্ছে ফিউচার অপশানকে। প্রফিটগুলোকে 30% ট্যাক্স চাপিয়ে দিয়ে কিছু লাভের লাভ হবে না। হ্যাঁ, একটু হয়তো যারা আমরা ফিউচার লট নিয়ে কাজ করি, এতদিন হয়তো আমি 2 টাকায় সওদা কেটে দিতাম, আজকের আমাকে 5 টাকা প্রফিটের জন্য ওয়েট করতে হবে, ব্যাস এইটুকু। এর থেকে বেশি কিছু ডিফারেন্স হবে না। আর যখন লস করব তখন সেই বড় বড় লসই করব। এই তো গেল হচ্ছে সিচুয়েশান। তো ওভারঅল যদি বাজারের দিকে তাকায়, বাজারে টাকা আটকানোর ব্যবস্থা একটু হলেও করা হয়েছে। আর যখনই বাজারে টাকা আটকানোর ব্যবস্থা করা হচ্ছে, তার সাথে থ্রু মিউচুয়াল ফান্ডের রুট, থ্রু এফআইআই রুট, বা আরও নিউ এজ ইনভেস্টার যারা আসবে, তাদের জন্য একটা বড় কিছু রাখা রয়েছে। এটা হচ্ছে একটা পার্ট, যে বাজার আগামী দিনে, আবার বলছি, আমি লাস্ট একটা রিপোর্ট দেখছিলাম, আমাকে এটা দেখালো হচ্ছে হাওড়া ব্যাচের প্রদীপদা, থ্যাংক ইউ প্রদীপদা, যে লাস্ট যখনই কোনো ইকোনমি 5 ট্রিলিয়ন ক্রস করেছে, তার 4 বছরের মধ্যে ইন্ডেক্স 4 গুণ হয়ে গেছে। মানে আজকের ইন্ডিয়ান ইকোনমি যখন 5 ট্রিলিয়ন ডলার ক্রস করলো ইন্ডিয়ান ইকোনমি, তো আমরা হোপ করতে পারি যে ভাই 2028 বা 2029 এই নিফটির ভ্যালুয়েশন আমরা 1 লাখে দেখব। এই বাজেটের সবচেয়ে ভালো ঘটনাটা কি ঘটলো, রিয়েলি বলছি, অনেস্টলি বলছি, মধ্যবিত্ত বা প্রত্যেকটা মহিলাকে সোনা আমাদের কাছে কোথাও না কোথাও একটা ইমোশনাল জিনিস। আজকের প্রায় 10-12 বছর বাদে ফার্স্ট কেউ গোল্ডের ওপর থেকে ট্যাক্স সরানোর মতন সাহস দেখালো। কারণ এই দেশে সবচেয়ে বেশি আমদানি করা হয় তেল আর সোনা। আমাদের দেশে যত বিদেশি টাকা বেরিয়ে যায় খালি এই দুটো প্রোডাক্টকে আনতে, যার জন্য আরবিআই সভারেন গোল্ড বন্ড ইস্যু করেছে, গোল্ড বিজ, গোল্ড ইটিএফ, এত কিছু করা হয়েছে যাতে মানুষ মানে সোনা ধাতুটার থেকে চোখ সরিয়ে পেপার গোল্ডের দিকে এগোয় অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গভর্নমেন্টের এই স্টেপটা মানে আমি রিয়েলি স্যালুট জানাই। কারণ আমি দেখেছি প্রচুর নিম্নবিত্ত, মধ্যবিত্ত যে সোনা একটু কিনতে চায়, জমাতে চায় মেয়ের জন্য, ছেলের জন্য। নট, এটা আমি বলবো না যে সব কিছু স্টক মার্কেটের, বা কোনো ছেলেও যদি তার বোনকে, মাকে বা ওয়াইফকে কিছু গিফট করতে চায়, তো কোথাও না কোথাও মধ্যবিত্তকে বা নিম্নবিত্তকে এই জায়গায় একটা বিশাল বড় রিলিফ দেওয়া হয়েছে। আমি তার জন্য, আমার কাছে ট্যাক্স ফ্যাক্স চলো গুলি মারো, আমাদের কত হবে না হবে আমি অত বুঝি না, বাট সিম্পলি একটা এফেক্ট দেখলাম যে সোনা 75,000 থেকে 65,000-এ এলো। মধ্যবিত্তের কাছে কোথাও না কোথাও এটা একটা বিশাল বড় স্বস্তির জায়গা। এবার এই প্রসঙ্গে তাহলে অন্য কথায় আসতে হয়। যত জুয়েলারি কোম্পানি আছে, কল্যাণ জুয়েলার্স, পিসি জুয়েলার্স, টাইটান, প্রত্যেকটা জুয়েলারি কোম্পানির ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে অসাধারণ হচ্ছে। সেনকো গোল্ড, এই শেয়ারটাও মার্কেটে আছে। আমার ফার্স্ট লিড প্রায়োরিটি থাকবে হচ্ছে টাইটানের দিকে, কারণ ভারতবর্ষের তানিস্ক হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ড বা সবচেয়ে বেশি ব্যবসাটা করে। তো কোথাও না কোথাও এই যে গোল্ডের দামটা কমা, সাধারণ মানুষ যে অনেক দিন ধরে ভাবছিল কিনবো 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 কিনবো, এই সুযোগটা সে নেবে। কোথাও না কোথাও টাইটানের সেলে হয়তো আমরা হঠাৎ করে একটা ইনক্রিজ দেখতে পাবো। তো এই জায়গাটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বোরোসিল। বোরোসিল রিনিউয়েবল কিন্তু একটা ডাইরেক্ট পজিটিভ ইম্প্যাক্ট পাবে। এই বাজেট এমন কিছু ঘটনা ঘটিয়েছে, কিছু স্টক যেগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট পাবে। বোরোসিল রিনিউয়েবল, টাইটান, দুটো বললাম আপনাকে। গ্লাস প্রোডাক্ট, বিভিন্ন যত জিনিস রয়েছে, সেই জিনিসগুলো আমদানিতে, বিদেশ থেকে আমদানি হতো, সেখানে একটা বড় ট্যাক্স বসিয়ে দিয়েছে। তো স্বাভাবিক যারা দেশের মধ্যে এটা প্রোডাকশান করে তাদের জন্য এটা একটা বিশাল বড় বেনিফিট। 3 নম্বর হচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট। যত বীজ বা ওই জাতীয় প্রোডাক্ট রয়েছে এদের প্রত্যেককে একখানা বিশাল বেনিফিট দেওয়া হয়েছে। আমি লাস্ট কিছু ক্লাসে বলছিলাম অ্যাপেক্স ফ্রোজেন ফুড, হয়তো ভিডিওতেও বলেছি, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি
চিংড়ি সাপ্লাই করে, মানে পুরো প্রনটা নয়, তার গায়ে যে মাংসটা থাকে, মানে প্রসেসড। সবচেয়ে বড় অ্যাপেক্স ফ্রোজেন ফুডে কী লেভেলের র্যালি হয়েছে, যারা ট্রেড করে তারা দেখেছে ওই দুদিনে। তো এই যে গোদরেজ অ্যাগ্রোভেট, অ্যাপেক্স ফ্রোজেন ফুড, বোরোসিল রিনিউয়েবল, টাইটান বা এই সেক্টরে আরও যারা কাজ করে, ছোট বড় একটু কষ্ট করে খুঁজে বার করুন। শ্রীনাথ.com আছে, গুগল রয়েছে, খালি খাটতে আপনাকে হবে। স্টকগুলোকে খুঁজে বার করুন, রিপোর্ট পড়ুন, যদি চার্ট দেখতে পারেন চার্ট দেখুন, যদি ফান্ডামেন্টাল দেখতে পারেন ফান্ডামেন্টাল দেখুন। আমি বারবার বলছি, প্রসেসড ফুডের মার্কেট অনেক বড় হবে, এগ্রিকালচারাল প্রোডাক্টের মার্কেট আগামী দিনে অনেক বড় হবে। শেয়ার বাজার কি, আমি ফান্ডামেন্টাল বুঝি না, আমি টেকনিক্যাল বুঝি না, পয়সা কীভাবে কামাবো? খুব সিম্পল বস, আজকের ডেটে বসে খালি অ্যাজিউম করো আজ থেকে 10 বছর বাদে কোন জিনিসটার ডিমান্ড হবে। কথাটা আমি আগেও বলেছিলাম ইনভার্টার ঘরে ঘরে লাগবে। ভিগার্ড আমার রেকমেন্ডেশন ছিল 250 টাকায়, দেখে নিও কোথায় দাম গেছে। তো যাই হোক, এগুলো নিজের আজকের করার নয়। তো এই স্টকগুলো ডাইরেক্ট বেনিফিটেড হচ্ছে, এই স্টকগুলোকে নিয়ে জাস্ট একটু পড়াশোনা করো। বাজেটের হয়তো সবার হোয়াটসঅ্যাপে পিডিএফ রিপোর্ট পৌঁছে গেছে, বা কোন কোন সেক্টরে গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়েছে দেখো, যেগুলো বিদেশ থেকে আনা হতো, আর দেশের মধ্যে কোন কোন কোম্পানি ওই জিনিসগুলোকে নিয়ে কাজ করে দেখো, সেই জিনিসগুলোকে ফোকাসে রাখো। আশা করছি ভালো হবে। অবভিয়াসলি রোড কনস্ট্রাকশানে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে, তো সেগুলো সিমেন্ট কোম্পানি হ্যানা ত্যানা সব কিছুতেই যাবে। এবার এতক্ষণ ধরে তো সমস্ত ভালো ভালো কথা বললাম, তাহলে খারাপ কথাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারের জন্য? যদি খারাপ কথায় যাই, বাজারে স্মল ক্যাপ স্টকের দাম বাড়ছে, প্রচুর স্টকে আমি আটকে ছিলাম, আমি লস নিই না। আমি আজ অবধি যত ট্রেড করি লস নিই না। আমি সবসময় বলি ধৈর্য রাখো, ধৈর্য রাখো, কারণ ভলিউম অ্যানালিসিস এমন একটা জিনিস, ও তোমাকে ক্লিন পিকচার দিয়ে দেবে। এই ভলিউম অ্যানালিসিস করে লাইভ ট্রেডিংয়ে আমি চেন্নাই পেট্রো 900 টাকায় কিনতে বলেছিলাম 1200 টাকা। আবার প্রচুর স্টকও লাইভ ট্রেডিংয়ে কী কী কিনতে বলেছি আর কোথায় গেছে, যারা লাইভ ট্রেডিংয়ে ছিল তারা জানো। নেক্সট উইকে আবার আসছি আমি লাইভ ট্রেডিংয়ে, সোম বুধ শুক্র 3 দিন, 9টা থেকে 3:30 পুরো থাকবো ইউটিউবে, ঠিক আছে? লাইভ মার্কেটে ট্রেড করে দেখাবো যে কী কী লজিকের ওপর একটা ট্রেড হতে পারে, বা কীভাবে একটা স্টক সিলেকশন হতে পারে। যেমন পিয়ার ট্রেড করে আমি দেখিয়েছিলাম কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক আর জিই শিপিংয়ে, মানে জিই শিপিংয়ে পয়সা কামিয়ে। তো যাই হোক, তো এবার কথাটা হচ্ছে যে খারাপটা কি হচ্ছে বাজারে। ভিক্স পড়ে গেছে 12-র নিচে, বাজার ওপরে যাচ্ছে। পরশু দিনই বলেছিলাম যে নিচে যখনই আমরা ব্যাঙ্ক নিফটি 50,500-র কাছে পাবো কিনতে হবে গ্রুপে। নিফটি ব্যাঙ্ক নিফটির অপশানও কিনতে বলেছিলাম, ডিসকাস করেছিলাম। তো যারা করেছিল, বারবার বলছি আমি কোনো সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, আমার সেই পুঁথিগত বিদ্যা নেই। আমি যা শিখেছি লস খেতে খেতে শিখেছি বাজারে। তো প্লিজ আমার কোনো ওপিনিয়ন নেওয়ার আগে নিজের আশেপাশের মানুষজনের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা আপনার রিলেশনশিপ ম্যানেজার, বা যারা ব্যাপারটাকে বোঝে, বা সেবি সার্টিফাইড অ্যানালিস্ট ছাড়া। কারণ সেবি এটা স্ট্রিক্ট বলে দিয়েছে, সেবি সার্টিফাইড অ্যানালিস্ট ছাড়া তুমি অশিক্ষিত, তুমি কিছু জানো না। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে যে খারাপ যেটা চোখে পড়ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কি, ফার্মা কোম্পানির স্টকগুলো বিভৎস রাইজ করছে। বাজারের লাস্ট লেগ অফ র্যালিটা করে হচ্ছে ফার্মা কোম্পানির শেয়ার, 1। 2 নম্বর হচ্ছে কি, যত স্মল ক্যাপ পেনি স্টক আছে এরা ভুলভাল বাড়তে শুরু করে। আমার একটা লিস্ট বানানো ছিল, প্রত্যেকটা স্টক আজ 10% বাড়ে, পরের দিনও 10% বাড়ে, তারপরের দিনও 10% বাড়ে। আপনারা হিস্টোরিক্যালি 2008-9 থেকে দেখে নেবেন, যখনই ফার্মা স্টকের র্যালি হয়েছে ঠিক তার 1-2 মাসের মধ্যে বাজারে কী ঘটনা ঘটেছে। আবার বললাম, আমি সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, যা শিখেছি যা দেখেছি আপনাদেরকে সেটাই বলছি। তো ফার্মা স্টকে যেভাবে র্যালি হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে। ভিক্স 12-র নিচে ঠিক আছে, কিন্তু 2 দিন কি 3 দিন লাগবে ও 16-র ওপর যেতে। তো
এই জায়গা থেকে আমি লাস্ট কিছু দিনের মধ্যে স্নোম্যান লজিস্টিক, প্যাটেল ইন্টিগ্রেটেড লজিস্টিক, ভালো কোম্পানি, খারাপ নয়, আমি বারবার ধৈর্য রাখতে বলেছিলাম, বাট আমাকে এতটাই ইরিটেট করা হয়েছে হোয়াটসঅ্যাপ আর ফোনে, আমি বলছি বেরিয়ে যাও। পিএফএস, ভিএলই, জিওভি, ক্যাপিটাল ট্রাস্ট, অটোলাইন ইন্ডাস্ট্রিতে অনেকে ফেঁসে আছে, কিন্তু আমি বলেছিলাম অ্যাভারেজ করে বেরিয়ে যেতে, যারা বেরিয়ে যাওয়ার বেরিয়ে গেছে। মোক্স অর্নামেন্টও আমরা বেরিয়ে যেতে পারি, নমিনাল লস আছে, কিন্তু মোক্স অর্নামেন্ট আমি রেখে দিতে বলছি একটাই রিজন, যেহেতু গয়নার ওপরের এই গল্পটা ঘটেছে। তো এই জায়গা থেকে আমার প্রত্যেক মাসে অ্যাটলিস্ট আমি যেটা করছি, এই আগস্ট মাস পড়লো, আমি প্রত্যেক মাসে নিফটির একটা করে, নিফটি যা চলছে, ধরে নিন সাপোজ নিফটি আজকাল চলছে 24,800, আমি ঠিক তার 1000 পয়েন্টের নিচের 20 টাকা, 30 টাকা, 40 টাকার একটা করে নিফটির পুট কিনে রাখবো। ব্যাংক নিফটি যা চলছে তার থেকে 2,500-3 হাজার পয়েন্ট নিচের একটা পুট কিনে রাখবো প্রত্যেক মাসে। মেবি হতে পারে আমার প্রত্যেক মাসে 1000 টাকা বা 2000 টাকা করে লস যাবে, কিন্তু যে মাসে বাজার অ্যাজ পার প্রেডিকশান রিয়্যাক্ট করবে, আমরা প্রেডিকশান ঠিক করি, আপনিও করেন আমিও করি, টাইমিংটা করতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো টাইমিং আমি করতে পারবো না, তাই আমি রিস্কটা নিতে শুরু করছি যে আমি হয়তো এ মাসে 2000 টাকা লস করব, পরের মাসে 2000 টাকা লস করব, কিন্তু যদি ধরে নিন 3 মাস বাদে ফল হয়, আমি কিন্তু 50-60 হাজার টাকা কামাবো। আর এটা হচ্ছে ইন্স্যুরেন্স, যে একটা টপ মার্কেটে আপনার প্রচুর শেয়ার কেনা রয়েছে, এই সিচুয়েশানে আমার কি করা উচিত, যে যদি বাই চান্স ক্রস করে আমার হোল্ডিং স্টকগুলো কিন্তু রাতারাতি ভ্যালু অনেকটা কমবে, বাট যাতে আমি একটু হলেও বেনিফিট নিতে পারি। আবার বলছি, অপশানকে যে কারণে তৈরি করা হয়েছিল, এটা আমি কিন্তু সেই কারণেই ইউজ করছি। আমি কিন্তু প্রফিট ট্রেডিংয়ের চাইতে বড় কথা, আমার যে স্টকগুলো ধরা আছে, আচমকা যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমার এই অপশানটা ইন্স্যুরেন্স করা থাকলো, সে কিন্তু আমাকে ক্লেম দেবে, 25,000 দিক, 50,000 দিক, যে ওখানে 1 লাখ লস করলে এখান থেকে আমি 50-60 হাজার টাকাটা কামিয়ে নিতে পারবো। সেই টাকা দিয়ে আমি আবার হয়তো নিচে স্টকগুলোকে বাই করব, যেগুলো ভালো ভালো স্টক। যাই হোক, আজকের মতন এতটুকুই। আগামী আগস্টের ফার্স্ট উইক থেকে ব্যান্ডেলে ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেক রোববার দিন দুপুরবেলা। এক্স্যাক্ট টাইমটা আমি বলে দেবো, অলরেডি অনেকে গ্রুপে জয়েন করেছো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মেসেজ দেওয়ার পর। আগামীকাল থেকে কৃষ্ণনগরে স্যাটারডে বিকেলবেলা নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওখানেও 6-7 জন অলরেডি জয়েন করে গেছে, আরও অনেকে মেসেজ করছে। আর মোস্ট প্রবাবলি আগস্টের ফার্স্ট উইক থেকে আমরা যাদবপুরেও শুরু করব, প্রত্যেক শুক্রবার বা মঙ্গলবার সন্ধেবেলা। এটা জানিয়ে দেবো, কারণ এই প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর স্টুডেন্টের কোয়ারি এসে জমে রয়েছে, তো যার জন্য আমরাও একটু শিডিউলগুলো সাজাচ্ছি, আমি অর্ঘ্য, শুভ, যারা আর কি ক্লাসটা মেনলি করি মুভমেন্ট করে। তো যাই হোক, ভালো থাকবেন, একটু সাবধানে ট্রেডিং করুন। ফার্মা স্টকে ব্রেকআউট হয়েছে, আইটি পয়সা দিচ্ছে, বিশেষ করে মিড ক্যাপ আইটিগুলো, আস্তে আস্তে ধীরে সুস্থে চলুন। সুজলন এই উইকে এত বড় ব্রেকআউট করেছে, বাজাজ হিন্দুস্তানে মুভমেন্ট যেটা এতদিন এক্সপেক্ট করে বসেছিলাম, মুভ করে 44-44-এ পৌঁছে গেছে। ও আর লাস্ট থ্যাংক ইউ, একজন আমাকে মেসেজ করেছো যে আমার গ্যাপ ট্রেডিংয়ের ভিডিওটা দেখে বা সেই থিওরি বা লজিকটাকে ইউজ করে সে এমএমটিসিতে 20,000 টাকা প্রফিট করেছে। আমি রিয়েলি থ্যাঙ্কফুল, যে প্লিজ, মানে লস হলে তো সবাই বলতে চলে আসে, যখন প্রফিট হবে তখন চুপি চুপি। মানে টিভিএস মোটর নিয়ে এখানে একজন মেসেজ করেছিল, প্রফিট করার পর সে আমাকে পার্সোনালি মেসেজ করেছে, কিন্তু ইউটিউবে এসে আর মেসেজ করেনি যে দাদা আমি টিভিএস মোটরে প্রফিট করেছি। আমি কিন্তু ওপেন ভিডিওতে বলেছিলাম প্রফিট তো হবেই এই ট্রেডে, তখন যেন আমার ভিডিওতে মেসেজ করেন। তো যাই হোক, প্লিজ বলতেই পারেন খারাপ কথা, আপনাদের ব্যাপার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ভালো কিছু ঘটছে আমার কথাতে, তো প্লিজ এসে ভালোটাও মেসেজ করুন, এইটুকু খালি রিকোয়েস্ট রাখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর যদি পসিবল হয় একটু ভিডিওটা শেয়ার করবেন বা সবাইকে বলবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে সামনের সপ্তাহে।